Hello everyone. Assalamu alaikum everyone. কি অবস্থা সবার? Assalamu alaikum everyone. কি অবস্থা সবার? সবাই একটু জানাও তো সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা, একটু জানাও। কি অবস্থা সবাই একটু জানাও, বোর্ডের অবস্থা কি, দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক? ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে ক্লাস শুরু হয়ে যাবে, কোনো দেরি নেই। বোর্ডে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, এবং তোমাদের কি অবস্থা, পড়াশোনা চলছে কিনা? ওকে রাইট, ওকে। তাহলে আমরা 30 সেকেন্ডস টাইম নিচ্ছি, ইতিমধ্যেই 10 মিনিট লেট হয়েছে, এটার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি, খুবই সরি এটার জন্য। আমি ভাই লাইট লাগালেন না? লাইট তো একদিনে লাগানো যায় না ভাই, আমার ফাইনাল পরীক্ষা চলতেছে। আমার ফাইনাল তোমরা জানো কিনা জানি না, ফাইনাল ফেট একটা পোস্ট দিয়েছিলাম। আমার মাস্টার্সের প্রথম পার্ট, মাস্টার্স 2 পার্টে হয়, 6 মাস 6 মাস করে 1 বছর। তো মাস্টার্স ফাইনাল পার্টে আমার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। আমার আজকে পরীক্ষা ছিল সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। তো চাইলেই তো আসলে করে ফেলা যায় না, এটার জন্য আমাকে আগে মার্কেটে যেতে হবে, আমাকে লাইটের কোয়ালিটি দেখতে হবে, লাইট সম্বন্ধে জানতে হবে, তার সেট আপ করতে হবে। জিনিসটা মানে বললাম হয়ে গেল এরকম না, একটু সময় লাগবে। 2টা ক্লাস যাক, আমার একটু গ্যাপ পাই, আমি এর মধ্যেই ঠিক করে ফেলবো, ঠিক আছে? এক্সামের প্রেশার অনেক, খালি এক্সামই নেয় প্রাইভেট সব জায়গায়। আচ্ছা, কিছু করার নাই আসলে, জীবন মানে একটা পরীক্ষা। ভাইয়া সামারি পড়াবেন না? রুটিনে তো নাই। আমি বলেছিলাম যে সামারি ক্লাসটা মিস হয়ে গেছে, তবে সামারি পড়াবো। আচ্ছা, আমরা জাস্ট 30 সেকেন্ডস টাইম নিচ্ছি। 30 সেকেন্ডস এর মধ্যে তোমার কাজ হচ্ছে, এখানে যারা আছো তুমি জাস্ট তোমার পরিচিত একজন বন্ধুকে মেনশন করবে, সেজন্য ক্লাসটাতে জয়েন করে, ঠিক আছে? 30 সেকেন্ডস এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, চলো তাহলে আমরা আর দেরি না করি, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, আমরা আর দেরি করার কোনো প্রয়োজন নেই, আমরা ক্লাস শুরু করি। আমার সবকিছু সেটআপ রেডি, আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। ওকে, চলো। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আজকে শুরু করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছিলাম? আমরা ন্যারেশনের প্রকারভেদগুলো পড়েছিলাম, আর হচ্ছে এই যে কোন প্রকার সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা দেখেছি। চলো, এই পর্যন্ত আমাদের গত ক্লাসের মূল আলোচ্য বিষয় ছিল যে বিভিন্ন টাইপের যে আমাদের ন্যারেশনগুলো রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারেটিভ, ইম্পারেটিভ, এই বিভিন্ন প্রকার সেন্টেন্সকে আমরা কিভাবে আসলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিতে পারি, এটা ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত আলোচ্য বিষয়। তাহলে আমরা আজকে দেখবো তাহলে হচ্ছে বিভিন্ন রকম পরিবর্তন, কমা কিভাবে পরিবর্তন হয়, ইনভার্টেড কমা উঠে কখন কোন ধরনের কনজাংশন বসে, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাডভার্ব গুলো যে থাকে সময় জাতীয়, এগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। এবার আমরা একটু দেখবো হচ্ছে যে কমা ও ইনভার্টেড কমার পরিবর্তন। অর্থাৎ আমরা যখন একটা ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট করছি, কমার পরিবর্তে কখন দ্যাট বসছে, কখন সেখানে ইফ বসছে, কখন ওয়েদার বসছে, এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখা বেশ জরুরি। কারণ তুমি যদি কোথায় দ্যাট বসবে, কোথায় ইফ বসবে, এই পার্থক্যটা না ধরতে পারো, তাহলে ইজিলি তুমি ভুল করবা। তাহলে এই জায়গাটা একটু ক্লিয়ার হই আমরা। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কমা উঠে কি বসাবো? দ্যাট। ওকে, অ্যাসার্টিভ এর কমার পরিবর্তে দ্যাট। যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে কি? যদি সেটা অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, সেটা হতে পারে মোডাল অক্সিলিয়ারি, ক্যান, কুড, মে, মাইট, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, উড, কুড, মাইট, এরকম কোন ধরনের অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে কি হবে? ইফ। ইফের জায়গায় আরেকটা হতে পারে, সেটা কি? ওয়েদার। একটু নোট করে ফেলো সবাই। আমরা অ্যাসার্টিভে কমার পরিবর্তে দ্যাট পাচ্ছি, আর সেটা যদি হয় ইন্টারোগেটিভের ইয়েস নো কোয়েশ্চেন, অর্থাৎ যেই প্রশ্নটা তুমি চাইলে হ্যাঁ বোধক বা না বোধক উত্তর দিবা, যে তুমি কি কাজটা করতে পারবা? ইয়েস আই ক্যান ডু ইট। উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবা? ইয়েস আই উইল গো উইথ ইউ, অথবা নো আই ওয়ন্ট গো উইথ ইউ। এই যে হ্যাঁ বোধক বা না বোধক বাক্য যেগুলো রয়েছে,
এইটার পরিবর্তে আমরা WH ওয়ার্ডের পরিবর্তে কি করবো, আমরা ইন্টারোগেটিভে ইফ অথবা ওয়েদার যে কোনো একটা নিলেই হচ্ছে। কিন্তু প্রশ্নটা যদি হয় WH ওয়ার্ড দিয়ে, হোয়াট থাকে, ওয়েন থাকে, হাউ থাকে, হুইচ থাকে, হাউ মেনি, হাউ মাচ, হুইচ বুক, এরকম থাকলে যে WH ওয়ার্ডটা আছে সেটাই বসবে। প্রশ্ন যদি ডিরেক্ট যদি ওয়ার্ড থাকে অ্যান্সারে ওয়ার্ড বসবে, যদি ওয়েন থাকে ওয়েন বসবে, যদি হুইচ থাকে হুইচটাই কিন্তু বসবে। তারপর আসো যদি সেটা ইন্টারোগেটিভ না, দুঃখিত, ইম্পারেটিভ, হ্যাঁ এটা 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 একটু কেটে ইম্পারেটিভ লেখা হয়েছে, ইম্পারেটিভ হবে। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, খেয়াল করো, ইম্পারেটিভ যদি হয় এবং সেটা ল্যাট দিয়ে শুরু হয়, আমরা দেখেছিলাম গতকাল ল্যাট, ল্যাটাস, ল্যাটস, এই ল্যাট দিয়ে যে কোনো জিনিস, ল্যাটাস, ল্যাট মি, ল্যাট হিম, ল্যাট দেম, ল্যাট করিম, ল্যাট জামাল, ল্যাট কামাল, ল্যাট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলো সবসময় কি দিয়ে পরিবর্তন হবে, দ্যাট দিয়ে। আর ল্যাট ছাড়া অন্য ক্ষেত্রে কি হবে, টু, আর নেগেটিভ ক্ষেত্রে কি হবে, নট টু, নেগেটিভের ক্ষেত্রে নট টু, টু অথবা নট টু, পজিটিভ হলে টু, নেগেটিভ হলে নট টু। অপারেটিভে সবসময় দ্যাট হবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে, দ্যাট হবে। তাহলে এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটা পারা যাবে, এইটা মুখস্থ রাখা যাবে কি বলতো, দেখে এই চারটাকে তোমরা মুখস্থ রাখতে পারবা কিনা। এই চারটা কিন্তু জানা লাগবে, এটা এমন না যে ভাইয়া এটা কি না হইলেও হবে কিনা, এটা না হইলে কোনোভাবেই হবে না, এটা পরিপূর্ণভাবে তোমার মুখস্থ থাকা লাগবে। যেন আমি কালকে দেখাইছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিরকম হয়, ইন্টারোগেটিভ ইম্পারেটিভ কিরকম হয়, ওই সেন্টেন্সটা দেখে তোমাকে কি করতে হবে, তোমাকে ওই WH ওয়ার্ড বসাবা না উইথ ওয়েন বসাবা, এই পরিবর্তনটা করতে হবে। তাহলে তুমি সেন্টেন্স যেহেতু আমি গতকাল চিনাই দিছি, তাহলে এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমি কমার পরিবর্তে কি বসাবো সেইটা আমার আজকে জানা উচিত। তাহলে সেন্টেন্স ছিলাম অ্যাসার্টিভ, অ্যাসার্টিভের পরিবর্তে দ্যাট। যদি সেটা ইয়েস নো কোয়েশ্চেন হয় তাহলে হচ্ছে ইফ বা ওয়েদার। WH ওয়ার্ড যদি হয় তাহলে হচ্ছে WH ওয়ার্ড হবে। ইম্পারেটিভ হলে ল্যাট দিয়ে শুরু হলে দ্যাট, ল্যাট ছাড়া টু অথবা নট টু, নেগেটিভ হলে নট টু, অপারেটিভ এক্সক্লেমেটরি হচ্ছে দ্যাট। সহজে মনে রাখবা কিভাবে, অ্যাসার্টিভ, তারপর হচ্ছে আমাদের অপারেটিভ এক্সক্লেমেটরি এবং ল্যাট যুক্ত ইম্পারেটিভের চারটা আইটেমে দ্যাট। পার্থক্য হলো কোনটা, শুধু যদি ইম্পারেটিভটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ ল্যাট ছাড়া, শুধু ডু নট, ডোন্ট, নেভার থেকে শুরু করে যে কোনো ভার্ব, সেই ক্ষেত্রে টু অথবা নট টু, আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইফ অথবা ওয়েদার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার পারবো, ফাইন, গুড, পারতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা শিখলাম যে আমরা কিভাবে ইনভার্টেড কমা চেঞ্জ করব। একটু দেখি টেন্সের পরিবর্তনটা। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা একটু, এই চার্টটা তোমরা একটা স্ক্রিনশট রাখো অথবা খাতায় নোট করো। যদি আমাদের ডিরেক্ট ন্যারেশনে মনে রাখো, কালকে বলছিলাম এই পরিবর্তনটা কখন হবে বলতো, এই পরিবর্তনটা হবে যদি ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়। একটু লিখো, এটা নোট করে রাখো। রিপোর্টিং ভার্ব পাস্ট হলেই এই সূত্রটা বা এই টেন্সের পরিবর্তনটা প্রযোজ্য। রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে, রিপোর্টিং ভার্ব যদি V2 তে হয়, V2 হয়, তবে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন হবে, অন্যথায় কিন্তু হবে না। আমি গত ক্লাসে বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি টেন্সটা চেঞ্জ করবা, এই চিন্তাটা মাথায় আসার আগেই তোমাকে মাথায় আনতে হবে যে যে প্রশ্নটা আমার আছে ওই প্রশ্নের রিপোর্টিং ভার্বটা কোন অবস্থায়, সেটা কি V2 তে আছে নাকি V1 এ নাকি পাস্টে আছে বা ফিউচারে আছে। যদি রিপোর্টিং ভার্বটা দেখো V2 তে আছে, অর্থাৎ said, ওকে, অথবা said to, তাহলে তুমি টেন্সে চেঞ্জ করার দিকে যাবা। যদি তুমি দেখো যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে, অর্থাৎ say অথবা says, অথবা ফিউচারে আছে will say, shall say, কোনোভাবেই তুমি রিপোর্টেড স্পিচের টেন্সের দিকে চোখ তুলে তাকাইবা না, চৌধুরী সাহেব, চোখ কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, যদি V2 তে থাকে তাহলে পরিবর্তনগুলো কি রকম খেয়াল করো। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোথায় চলে যাবে, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই তার মতো একদম সরাসরি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা গেল আমাদের প্রেজেন্টে। এখন যদি আমার ডিরেক্ট স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা কোথায় যাবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু ডিরেক্ট স্পিচে যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তার কোনো পরিবর্তন নাই। আমরা সহজে একবার বলি,
আমাদের রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে তবে আমরা টেন্সের চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের। যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে আমরা চেঞ্জ করব না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যদি পাস্ট আছে, ফাইন, পাস্ট আছে, এখন আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমাদের যে ডিরেক্ট স্পিচে যে প্রেজেন্ট গুলো আছে চলে যাবে তার বরাবর পাস্টে, ইনডেফিনিট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি প্রেজেন্টে যদি পাস্টে থাকে তাহলে দুইটা হইতে পারে, হয় পাস্ট ইনডেফিনিট না হয় পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটাই হবে। প্রেজেন্ট ইন পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে এর কোনো চেঞ্জ নাই, যা আছে তা বসবে, যেই টেন্স আছে সেই টেন্স। ওকে, এটাই গেল। এবার তো দেখো শুড থাকলে তার পরিবর্তন নাই, উইল বা শ্যাল যেটাই থাকুক তাদের দুজনের পরিবর্তে উড, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা মনে করো শ্যালের পরিবর্তে মনে হয় শুড হবে না, শ্যালের পরিবর্তে শুড, দুটোর অর্থ সেম থাকে না। তাহলে উইল অথবা শ্যাল দুইটার পরিবর্তে হচ্ছে উড, ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট, মাস্টের পরিবর্তে হ্যাড টু অথবা মাস্ট, দুইটা ইউজ করা যাবে। ইউজ টু এর পরিবর্তে কোনো পরিবর্তন নাই, উইশেরও কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এইবার আমরা একটু এক নজরে জিনিস আরেকবার রিভাইজ করি। কি বলছি? যদি শুড থাকে শুডই বসবে, চেঞ্জ নাই। উইল বা শ্যালের পরিবর্তে কি বসবে? উড বসবে। ক্যানের পরিবর্তে কুড, মেয়ের পরিবর্তে মাইট, মাস্টের পরিবর্তে হ্যাড টু দিতে পারি, মাস্টও দিতে পারি, তবে কখন কোনটা এইটা আমরা ব্যবহারে গিয়ে শিখবো, ঠিক আছে? কখন তুমি হ্যাড টু দিতে পারবা, কখন মাস্টই বসবে, এটা আমরা পার্থক্যটা শিখবো। ইউজ টু এর চেঞ্জ নাই, উইশ এর কোনো চেঞ্জ নাই। এবার একটু দেখি ব্যবহারটা আমরা জানি কিনা। আচ্ছা, এটা মাথায় রাখলাম, হ্যাঁ, এটা আমরা পরিবর্তনগুলো একসাথে দেখবো। পার্সনের পরিবর্তন একটু খেয়াল করো। একটা মিনিট, হ্যাঁ, একটা মিনিট, আমি একটা কল ধরছি। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, রাইট? আমরা আমরা কি যেই টেন্সের পরিবর্তনটা শিখলাম, রাইট? ওকে, তাহলে টেন্স আমাদের ক্লিয়ার, আমরা টেন্স না হয় চেঞ্জ করতে পারলাম। কিন্তু আরো তো জিনিসপত্র আছে, প্রোনাউন গুলা যে থাকবে বা নাউন গুলা, তাদের চেঞ্জ কিভাবে করবো খেয়াল করো। রিপোর্টেড স্পিচ, খেয়াল করো, রিপোর্টেড স্পিচ কার অনুযায়ী চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্ব। বা খেয়াল করো, এইটুকু জাস্ট মাথায় রাখো, যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন যদি হয় অর্থাৎ আই অথবা উই, সেগুলো চেঞ্জ হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। যদি সেটা সেকেন্ড পারসন হয় অর্থাৎ শুধু ইউ, তাহলে চেঞ্জ হবে কার অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। আর যদি সেটা থার্ড পারসন হয়, যদি থার্ড পারসন থাকে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে, তাহলে কি হবে বলতো? অর্থাৎ ধরো হি অথবা শি অথবা করিম, ধরো একটা মানুষের নাম, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, জো বাইডেন, এরকম কেউ, তাহলে এটার নো চেঞ্জ, নো চেঞ্জ। এইটা আরেকবার মনে রাখো, পার্সন কিভাবে চেঞ্জ করবো। রিপোর্টেড স্পিচে যদি আমাদের ফার্স্ট পারসন থাকে অর্থাৎ আই অথবা উই, এই দুইটাকে আমরা রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট সে অনুযায়ী চেঞ্জ করবো। যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট আছে সেটা অনুযায়ী, অবজেক্ট না থাকলে ধরে নিতে হবে আই কে। যদি থার্ড পারসন হয় তাহলে কি করবো আমরা? কোনো পরিবর্তন নাই। তাহলে এখানে একটু নোট করে ফেলো, যদি তোমার সাবজেক্টটা না থাকে, এই যে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্ট না থাকলে কাকে ধরে নিবা? না থাকলে মি ধরে নিবে। ওকে, এইটা আশা করছি ক্লিয়ার। যদি তুমি অবজেক্টটা খুঁজে না পাও যে অবজেক্ট কাকে বলছে এটা দেওয়া নাই, তাহলে তুমি সচরাচর মি ধরে নিবা। তবে প্যাসেজ নারেশন এটা হয় না, প্যাসেজ নারেশন তুমি জানবা দুইজন তো কথা বলতেছে, তাহলে একজন না বললেও অপরজন কি তো বলছে। ধরো আমি কথাগুলো বললাম, এখন কাকে বলছে এটা বলি নাই, কিন্তু আমার সামনে যে আছে তাকেই তো বলছি। তাহলে দুইজনের যখন কথোপকথন তখন এটা উল্লেখ থাকে, এটা জাস্ট খুঁজে বের করতে হয়। আচ্ছা, এবার আমরা একটু এই অনুযায়ী, এই সূত্রগুলো অনুযায়ী আমরা এবার একটু ব্যবহার দেখি। চলো,
এখানে টেন্সের ব্যাপক ব্যবহার আছে, সবগুলো আমরা একটু সলভ করি। সবাই একটু পার্টিসিপেট করো। হি সেড মি, আচ্ছা হি সেড মি হবে না, এখানে একটা টু হবে। হি সেড টু মি, একটা মিনিট, হ্যাঁ বুঝলে কিসের 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 হ্যাঁ 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 হ্যাঁ, এটা খোলা খোলা থাকে তো, হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ তুই ওইখান থেকে চলো, ওইখান থেকে একটু দিয়ে যা, সহজ হবে। না খোলা থাকে। ওকে, আমার এক বন্ধু ফোন দিয়েছিল, আমার একদম কাছের ফ্রেন্ড, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো সবাই? একটু জানাতে ভাইকে, সবাই একটু জানাও যে আমরা যেটুকু ক্লিয়ার করলাম এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা। এইটুকু আমরা বুঝতে পারি যদি, তাহলে আমরা একটু নিজেরাই যা সলভ করি। চলো এবার তোমরা ভাইয়ের সাথে অংশগ্রহণ করো প্রবলেম সলভ করাতে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ। তুমি যতই নিয়ম পড়ো, তুমি যতই নিয়ম শিখো, এইটাকে যদি এক্সিকিউট করতে না পারো, ইমপ্লিমেন্ট করতে না পারো প্র্যাকটিক্যালি তোমার ব্যবহারের ক্ষেত্রে, ইট উইল নেভার ওয়ার্ক। তুমি যত বেশি রুলসই পারো না কেন, যত বেশি আন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন, ইফ ইউ কান্ট ইমপ্লিমেন্ট দ্যাট স্ট্রাকচারস অর রুলস ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল ইউজেস, দিস রুলস উইল নেভার ওয়ার্ক। তাহলে আমরা কি করবো এই জায়গার মধ্যে, ওই রুলসগুলোর প্র্যাকটিক্যাল ইউজগুলো একটু দেখবো। আচ্ছা, হি সেড টু মি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এইটাকে আমরা একটু চেঞ্জ করে খেয়াল করো। এখানে সেট কিসে আছে, V2 তে আছে, তাই তো? তার মানে এখানকার টেন্স চেঞ্জ হবে। টেন্স কিসে আছে, ইউ হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কোথায় যাবে, পাস্ট পারফেক্টে। তাহলে সলভ করে দেখি এটা। তাহলে হি সেড এর পরিবর্তে অ্যাসার্টিভে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু টোল্ড, হি টোল্ড কমার পরে কমার আগে মি, কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হবে, দ্যাট। ওকে, এবার কি এটা, এটা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে কারণ হচ্ছে চেঞ্জ হবে অবজেক্ট। তাহলে দ্যাট, এই মির জায়গায় কি হবে, এখানে সাবজেক্টিভ ফর্ম, মি কিন্তু হবে না। ভার্বের পরে থাকলে মি, কিন্তু ভার্বের আগে যখন চলে আসছে তোমার দ্বিতীয় অংশ, তখন কিন্তু এটা সাবজেক্টিভ ফর্ম। তাহলে দ্যাট আই হ্যাভ ডান হয়ে যাবে পাস্ট পারফেক্টে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ওকে, এটা না হবে। এইখানে একটু খেয়াল করো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই ডিড দ্য ওয়ার্ক। এইখানে খেয়াল করো, এই সেইডও কিসে আছে, V2 তে। তার মানে এখানেও আমরা এই যে রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে এইটা আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে কোথায় যাবে, পাস্ট পারফেক্টে। তাহলে হি টোল্ড মি, কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হচ্ছে, দ্যাট। আই ফার্স্ট পারসন, কারণ যে চেঞ্জ হবে সাবজেক্ট, ফার্স্ট পারসন সাবজেক্ট। তাহলে এখানে কি হবে, এর পরিবর্তে আমরা কি লিখবো, হি লিখবো, ওই যে প্রথমটা রোজি বসবে। তাহলে হি ডিড দ্য ওয়ার্ক হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট কোথায় যায়, পাস্ট পারফেক্টের দিকে। তাহলে হি হ্যাড, ডিড থেকে কি হয়ে যাবে, ডান, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। পাস্ট ইনডিফিনিটকে আমরা পাস্ট পারফেক্ট করলাম। এখানে আসো, হি সেড টু মি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করো তো, এই সেড কিসে আছে, V2 তে। তার মানে আমি টেন্স চেঞ্জ করব, এটা তো আমাদের পারফেক্ট, এটা আমি জানি। তাহলে হি told me, কমার পরিবর্তে কি পাচ্ছি, অ্যাসার্টিভে দ্যাট। তাহলে হি কিসে আছে বলতো, থার্ড পারসন। থার্ড পারসন হলে তার কারো অনুযায়ী চেঞ্জ করার প্রয়োজন নাই, যা আছে তাই, জাস্ট তুমি টেন্স চেঞ্জ করবা। তাহলে এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, যেহেতু এখানে V2, তাহলে পাস্ট পারফেক্ট হবে। কিন্তু হি প্রোনাউনের কোনো চেঞ্জ নাই, হি হ্যাজ ডান থেকে হয়ে যাবে কি, পাস্ট পারফেক্টে হ্যাড ডান, হি হ্যাড ডান দা। ওকে, এইগুলো সহজ জিনিস, তুমি চাইলেই প্র্যাকটিসের উপর থাকলে তোমার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা পরের পেজটায় যাই। অ্যাডভার্বের পরিবর্তন, বিভিন্ন ধরনের অ্যাডভার্ব থাকতে পারে, সেটা কার পরিবর্তে কি হবে সেটা একটু খেয়াল করো। অ্যাডভার্বের পরিবর্তন আমরা আসলে কি দিই একটু খেয়াল করে, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যদি দিস থাকে তাহলে তারপরে কি হবে, দ্যাট। দিস থাকলে দোস্ত, এগুলো সবগুলাই যে অ্যাডভার্ব তেমন না, সবগুলো অ্যাডভার্ব হয় না, কিছু কিছু ক্ষেত্রে সেগুলো প্রোনাউন হয়। যেমন দিস হচ্ছে একটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ,
হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, ডাজ থাকলে সো অথবা ইন দ্যাট ওয়ে, হাইদার থাকলে থাইদার, হ্যান্স থাকলে থ্যান্স, এগুলো ব্যবহার খুব কম, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, tomorrow বা tonight, that night, tomorrow the next day অথবা the following day, yesterday the previous day অথবা the day before, last night অথবা last time, the previous night or time, next day অথবা time, the following day অথবা time। এই চারটাকে মুখস্থ করতে হবে, একদম কি করতে হবে, মুখস্থ। এইটা কিন্তু কোনো ছাড় নাই যে ভাই এটা কি মুখস্থ করা ছাড়া হবে কিনা, না। কিছু কিছু জিনিস তোমার উপরে, যে জিনিসটা তোমার উপরে দায়িত্ব সেটা তুমি কখনোই এড়ায় যেতে পারবা না। কনসেপ্ট বুঝতে পারবা, কনসেপ্ট তোমার টিচার বুঝিয়ে দিবে, তুমি ক্লাস করে বুঝবা, বাট এই জিনিসগুলো যা তোমাকে মুখস্থ করতে হবে, করতেই হবে। দেয়ার ইজ নো ওয়ে টু এস্কেপ। আচ্ছা, এবার এই প্যাটার্নগুলো মনে রেখে আমরা পরের প্রবলেমগুলো সলভ করে চলো। এই তো হয়ে গেল, তো এগুলো সবকিছু মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এগুলো সব মুখস্থ জিনিস। আমরা একটা প্যাসেজ নারেশনে আলোচনা করে চলো। একটু খেয়াল করো, এখানে আমরা তো অনেক মজার মজার ব্যাপার আছে, আলোচনা আছে, একটু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সলভ করি। 1 নম্বর নিয়মটা দেখো, কোন বক্তা পরপর একাধিক উক্তি থাকলে দ্বিতীয় বা পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে, বোঝো একটা ব্যক্তি ধরো দুইজন কথা বলতেছে, এখন আমি যার সাথে কথা বলতেছি আমি তো চাইলে একসাথে 2-3টা কথা বলতে পারি। এই ফরহাদ কেমন আছিস, তোকে অনেকদিন যাবত দেখি না, তোর পড়াশোনা কেমন চলতেছে, 3টা বাক্য বলে ফেলাম। মাথায় রাখতে হবে একজন ব্যক্তি একটানা যতগুলো বাক্য বলছে এই সবগুলা একসাথে ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যতগুলো বাক্য আছে সেগুলো একজন বলছে, বুঝে গেল? ইনভার্টেড কমার ভিতরে যদি 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, এটা একজন ব্যক্তি একসাথে বলছে। তাহলে ওই তার কথাগুলো সব একসাথে শেষ করে তারপরে বাকি কথায় যাইতে হবে, বুঝে গেল? তাহলে খেয়াল করে কি বলছে যে অ্যাসার্টিভ এর ক্ষেত্রে কি হবে, এরকম যদি এক একটা কথা যদি 3-4টা অ্যাসার্টিভ সেন্টেন্স একসাথে থাকে, প্রথমটা কি হবে, আমরা যদি সেইড অথবা টোল্ড লিখি, তারপরে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, এগেইন অ্যাডেড, চাইলে উল্টায় পাল্টা লিখতে পারবা। তুমি আগে অ্যাডেড দিবা, তারপরে অলসো অ্যাডেড দিলা, তারপরে এগেইন অ্যাডেড দিলা, তারপর ফার্দার অ্যাডেড দিলা, কোনো সমস্যা নাই। এটা উল্টে পাল্টে লেখা যায়, তবে সিকোয়েন্স মেইনটেইন করলে ভালো। আচ্ছা, যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি করব, আমরা চাইলে প্রথম কি লিখি, আস্কড, তারপর অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড। ওকে, এবার একটু আমরা প্রবলেমগুলো সলভ করে চলো। Why do you stop me? তুমি কেন আমাকে থামিয়ে দাও? Asked রুবেল, রুবেল প্রশ্ন করলো। হ্যাঁ, রুবেলকে কেন থামিয়ে দেওয়া হয়? Have I done any wrong? আমি কি কোনো ভুল কাজ করেছি তুমি যে আমাকে থামিয়ে দিচ্ছ? দেখো, রুবেল একই সাথে 2টা কথা বলছে। তাহলে এই 2টা কথা কিন্তু রুবেলের। দেখো, এখন অনেকে কনফিউজ হতে পারে যে ভাই আপনি তো বলছেন ইনভার্টেড কমার ভিতরে একসাথে যতগুলো আছে এগুলো একজন বলছে। দেখো, বাক্যটার প্যাটার্ন দেখে বোঝা যায় যে এখানে আর কোনো বক্তা নাই, তার মানে উভয় কথা রুবেলই বলছে যে তুমি কেন আমাকে থামিয়ে দাও, আমি কি ভুল করেছি। চাইলে এরকম আলাদা থাকতে পারে। ওকে, তাহলে খেয়াল করো, এখানে ধরে নিলাম এই ব্যক্তিটা, একজন ব্যক্তি হচ্ছে রুবেল, এটা হচ্ছে স্পিকারি ব্যাপার। ওকে, আর লিসনার হিসেবে আমি ধরে নিলাম হচ্ছে আমাকে, আইকে ধরে নিলাম হচ্ছে, বা মিকে ধরে নিলাম হচ্ছে লিসনার। ওকে, প্যাসিভ নারেশন থাকবে, সেখানে তুমি ধরতে পারবা, মানে ধরা লাগবে না, থাকবে, এখানে খুঁজে বের করতে পারবা। আমি এইটা যেহেতু সেন্টেন্স নারেশন, আমি বোঝার সুবিধা দেখে ধরে নিলাম। তাহলে কি করতে পারি, খেয়াল করতে এই জায়গাটায় পার্থক্যটা কি হবে। তাহলে রুবেল আস্কড মি, রাইট, একটা অবজেক্ট লাগবে যেহেতু আস্টের পরে, তাহলে রুবেল আস্কড মি, যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্কড মি। ওকে, তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে এইটা, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এইটা, দুইটাই কিন্তু ইন্টারোগেটিভ। তাহলে প্রথমটা যদি আমি আস্ক দিলাম, তাহলে প্রথমে কি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় সেটাই থাকে, চেঞ্জ হয় না। তাহলে why do you stop me, তাহলে কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কোথায় নিয়ে যাব, পাস্ট ইনডেফিনিটে। তাহলে এইটা দেখো কোশ্চেন আকারে থাকলেও আমি নিয়ে যাব কোথায়, এমবেডেড কোশ্চেন, অর্থাৎ অ্যাসার্টিভ এর ফরম্যাট। তাহলে সাবজেক্ট আগে আনো, তাহলে ইউটাকে, ইউটা ওই যে আমি যে তাকে থামাইতেছি, why I do you stop, প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে, শুধু স্টপড, why I stopped me, মিটাকে ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে, সাবজেক্টকে, সাবজেক্টকে রুবেল, তাহলে রুবেলের প্রোনাউন কি হবে, হিম। তাহলে রুবেল আস্কড মি why I stopped him, রুবেল আমাকে প্রশ্ন করলো আমি কেন তাকে থামাইলাম। তাহলে আরেকটা প্রশ্ন করছে, what have I done any wrong, আমি কি কোনো ভুল কাজ করেছি। তাহলে এই দ্বিতীয় প্রশ্ন আমি কি দিব, and
অলসো আস্কড। কেউ যদি এই জায়গায় তুমি চাইলে এগেইন আস দিতে পারো, ফার্দার আস দিতে পারো, কোনো সমস্যা নাই। এন্ড অলসো আস্কড এবং আরো প্রশ্ন করলো। দেখো এবার কি, এবার কিন্তু ডাব্লিউএইচ নাই, এখন পরিবর্তন হবে ইফ অথবা ওয়েদার দিয়ে। ইফ কি আছে এখানে ফার্স্ট পারসন, কারণ যে চেঞ্জ হবে সাবজেক্ট, কি আছে সাবজেক্ট রুবেল। ইফ দেন রুবেলের প্রোনাউন হবে কিন্তু রুবেল হি হবে। ইফ হি কোন টেন্সে আছে, হ্যাভ আই ডান প্রেজেন্ট পারফেক্ট, চলে যাবে কোথায় পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড ডান এনি রং, বুঝে গেল, ইফ হি হ্যাড ডান এনি রং। দেখো তো এখন কিন্তু ফুল স্টপ লিখো, আমি তো বারবার বলছি ইনডিরেক্ট ন্যারেশনে কিন্তু আইসা তুমি কোনোভাবে এখানে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি বা কোনো চিহ্ন দেওয়া যাবে না, ভুলেও করা যাবে না। যাই অ্যান্সার করছো তার অ্যান্সার শেষ অবশ্যই কি হবে, ফুল স্টপ হবে, একদম বাক্য শেষ করছো। এখানে কোনো ডিরেক্ট প্রশ্ন করা হয় নাই, ডিরেক্ট অবাক হওয়ার কিছু নাই, ঠিক আছে। তুমি যাই লিখতেছো সব ইনডিরেক্ট অ্যান্সার করতেছো, তাই ইনডিরেক্ট অ্যান্সার সবসময় অ্যাসার্টিভ ফর্মেটেই হয়, বুঝে গেল। এটা কি বুঝলাম, একটু জানাও তো ভাইকে, এইটা কি বুঝতে পারলা কিনা? Rubel asked me why I stopped him and also asked if he had eat সাইরা খাতুন ইট দিয়ে ফেলছে, ইফ হবে, হ্যাঁ, if he had done anything wrong, anything কি আছে না, এনি হবে, হ্যাঁ, এনিথিং না এনি হবে। মায়া খুশি এনিথিং এর জায়গায় এনি দাও। ভাইয়া গুড সাইড প্যারাগ্রাফ লেখার একটা ফরম্যাট দেন রে বাবা, তুমি তো কতবার বলেছো, আমার তো মনেই থাকে না। আচ্ছা তাহলে এইটা আশা করছি ক্লিয়ার, হ্যাঁ, তারপরে আসো। চলো তারপরেরটা আমরা সলভ করি। কি বলছে খেয়াল করো, রিপোর্টেড স্পিচে যদি শুধু ইয়েস থাকে, ইয়েস শব্দটা যদি থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে কি বসাবো আমরা, ইয়েস এর পরিবর্তে হবে হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, ইয়েস এর পরিবর্তে কি লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, আসো আমরা এটা সলভ করি। ইয়েস কাম ইন said the bank manager, তো ব্যাংক ম্যানেজার আমাকে বললো, ইয়েস আসুন ভিতরে আসুন। আচ্ছা তাহলে এইটা খেয়াল রাখতে হবে, মজার ব্যাপার, এই ইয়েস এর একটা পরিবর্তন, আবার পরের যে সেন্টেন্সটা আছে কাম ইন, এইটাও তো একটা সেন্টেন্স, তাই না? কাম ইন একটা কি জাতীয় সেন্টেন্স একটু বলো দেখি, তোমরা জানো কিনা, তোমাদের মনে আছে কিনা যে সেন্টেন্সের প্যাটার্ন গুলা, এই কাম ইন কে আমরা কোন টাইপের সেন্টেন্স বলতে পারি? দেখি তোমরা কতটুকু তোমার মাথার মধ্যে তোমরা পড়াকে রাখতে পারো, কতদিন পর্যন্ত স্টোর করতে পারো দেখা যাক। এই কাম ইন, এই সেন্টেন্সটা এটা কোন জাতীয় সেন্টেন্স, হোয়াট টাইপ অফ সেন্টেন্স দিস পার্ট ইজ, কাম ইন। দেখা যাক তোমরা আসলে, তোমরা তো পড়াশোনা করো, ক্লাস করো, কতটুকু মনে রাখতে পারো, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, তাই না? যতই ক্লাস করো যদি মনে না রাখতে পারো তাহলে তো শেষ। বলো তোমাদের উত্তর দেখে একটু বাচ্চারা। Imperative, right? It's impressive. Impressive. You are really very brilliant students. Okay. Here we see that there is an imperative sentence, right? আমরা জানি imperative আসলে কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে yes, come in. আসুন। আচ্ছা। এখন একজন ব্যাংক ম্যানেজার আমাকে আসতে বলছে ভিতরে। তুমি এটা কি ধরবা? এটা কি কোনো অর্ডার? তিনি কি আমাকে আদেশ করছে? ব্যাংকে ঢুকলে কি আমাকে আদেশ করবে উনি? Obviously not. এখন ব্যাংক ম্যানেজারকে আবার রিকোয়েস্ট করবে, স্যার প্লিজ ঢুকেন, প্লিজ ঢুকেন, এটাও তো না। আবার উপদেশ কি হয় এটা না, তাহলে এটা আদেশ হচ্ছে না, রিকোয়েস্ট হচ্ছে, তাহলে কি হবে? বলেছিলাম যদি বুঝতে না পারে তাহলে কি লিখবো, টোল্ড। মনে আছে বুঝতে না পারলে কি হবে, টোল্ড। তাহলে ইয়েস, তাহলে দ্য ব্যাংক ম্যানেজার আগে নিয়ে আসো, আমরা আগে কিন্তু রিপোর্টিং ভার্ব অংশটা কিন্তু আগে লিখবো, তাহলে সাবজেক্টটা কি দ্য ব্যাংক ম্যানেজার।
দ্য ব্যাংক ম্যানেজার। দেখো সেটের পরিবর্তে এখন আমরা কি লিখবো? এই সেটের পরিবর্তে আমরা জানি যদি ভার্ব দিয়ে শুরু হয় সেখানে অর্ডার হতে পারে, সেটা রিকোয়েস্টেড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, ফরবিড হতে পারে, কমান্ডেড হতে পারে। বাট প্রবলেম হচ্ছে এই ওয়ার্ডটা আসলে তার কোনোটার মধ্যেই পড়ে না। এটা সাধারণ একটা বাক্য, না এটা কোনো আদেশ করতেছে কাউকে, না এখানে কোনো রিকোয়েস্ট করার ব্যাপার। তাহলে সেইটকে আমি বলেছিলাম কি, যখন তোমরা এই সেটের পরিবর্তে কি হবে বুঝতে না পারো বা সেন্টেন্সটা আসলে এক্স্যাক্টলি কোন একটা জিনিসকে সরাসরি সিগনিফাই করছে না, ওই টাইমে এখানে টোল্ড লিখলাম। তাহলে সেটের পরে থেকে লিখছি আমরা টোল্ড। এখানে অবজেক্টটা কাকে ধরে নিলাম? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এটা মজার ব্যাপার আছে। চলো, এটা কিন্তু একটা টোটাল সেন্টেন্সের একটা অংশ। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর দিছে জাস্ট যে স্যার মে আই কামিং, ইয়েস কামিং। এখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হলে সুন্দর হইতো। তাহলে যেহেতু আমরা প্রশ্নটা নাই জায়গায় আমরা শুধু টোল্ড দিলাম, তাহলে দ্য ব্যাংক ম্যানেজার টোল্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস এর জন্য কি? ইয়েস এর জন্য হচ্ছে ইন দ্য অ্যাফার্মেটিভ, টোল্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। আচ্ছা, এখানে টোল্ড না দিয়ে রিপ্লাই দাও, যেহেতু এটা প্রশ্ন উত্তর ছিল আমাদের রিপ্লাই দিলে সুন্দর। ওকে, এবার খেয়াল করো, আমরা ইয়েস এর কাজ শেষ না, যেহেতু প্রশ্নের একটা উত্তর যে স্যার মে আই কামিং, ইয়েস কামিং, তাহলে প্রশ্নের উত্তর কিভাবে দিব? রিপ্লাই দিব। তাহলে দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এইটুকুর কাজ শেষ করছি। দ্বিতীয় অংশটা যখন আমি যাচ্ছি তখন দ্বিতীয় অংশের জন্য আলাদা আমার কি লাগবে? এটা আরেকটা ভার্ব লাগবে। এখানে এসে তো ঝামেলা, কি দিব? তাহলে এখানে একটা এন্ড দিতে হবে। ইয়েস এর পর কি হবে? এন্ড। এন্ড যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, তাহলে কি হবে? রিকোয়েস্টেড না অর্ডার না, কি হবে? এখানে হবে হচ্ছে টোল্ড। and told me to come এর বিপরীতে কি হয়? go, to go in। ওকে, to go in, আমাকে যেতে বলেন, আমাকে ভিতরে যেতে বলেন। ওকে, আচ্ছা, এই জিনিসটা ভাই আরেকবার তোমাকে একটু ক্লিয়ার করছি, খেয়াল করো। ইয়েস যদি থাকে তাহলে শুধু ইয়েস এর জন্য পরিবর্তন কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো এর জন্য হচ্ছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ওকে, এইটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে এখন এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর ছিল যে স্যার মে আই কামিং, ইয়েস কামিং। তাহলে প্রশ্নের উত্তর আমি কি লিখেছি? দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। শেষ, এইটুকু। আমি শুধু ইয়েস এর জন্য কি লিখলাম? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। কিন্তু আমার তো অ্যান্সার এইটুকু আরো বাকি আছে। তাহলে এটা এমন একটা কথা যেটা না অর্ডার, না রিকোয়েস্ট, না অ্যাডভাইস, না ফরবিড, কিছুই না। তাহলে তারপর কি দিবে? এন্ড দিয়ে, এন্ড টোল্ড মি। যদি এটা রিকোয়েস্ট হতো, এন্ড রিকোয়েস্টেড মি, এন্ড অর্ডারড মি, এন্ড অ্যাডভাইসড মি, এন্ড ফরবিড মি। এইটা যে অর্থ হবে এন্ড এর পরে সে অনুযায়ী আরেকটা ভার্ব বসাইতে হবে, দুইটা ভার্ব হবে। and told me to go in। শেষ, কামের পরিবর্তে কি হয়? গো হয়। ওকে, এটা আমরা ক্লিয়ার। তারপরে আসি ডিরেক্ট স্পিচে স্যার থাকলে খুব মজার একটা ব্যাপার। ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ডিরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাজ স্যার লিখতে হবে। কি লিখতে হবে? অ্যাড্রেসিং অ্যাজ স্যার লিখতে হবে, অথবা স্যারের পরিবর্তে কি লিখতে হবে? রেসপেক্টফুলি। বোঝা গেল? এইটা আমরা বেশি ব্যবহার করবো। ওকে, এইটা বেশি ব্যবহার করবো, রেসপেক্টফুলি। স্যার কখন বলি আমরা? কোন একটা সম্মানিত ব্যক্তিকে, আমার গুরুজনকে, অথবা সম্মানীয় ব্যক্তি, আমি তাকে খুব সম্মান দিয়ে বলছি। তাহলে এই জায়গায় যখন আমি কাউকে সম্মান দিয়ে কাউকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আমার সিনিয়র, আমার ম্যানেজার, আমার বস, আমার টিচার, এই জায়গায় একটা সম্মানের ব্যাপার চলে আসে, তাই না? তাহলে খেয়াল করো, কি বলবো এখানে? তুমি যদি প্রশ্ন করো তাহলে আস্কড রেসপেক্টফুলি, উত্তর দিলে রিপ্লাইড রেসপেক্টফুলি, টোল্ড রেসপেক্টফুলি, যাই বলো। তাহলে মিস্টার কালাম said to the bank manager, মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে বলল, মে আই গেট ইন স্যার, স্যার আমি কি আসতে পারি? ব্যাংক ম্যানেজারকে বলছে, তাই না? তাহলে ম্যানেজারকে উনি সম্মান দিয়েই বলছে। কালাম ধরো একটা ছেলে বা একটা লোক, তিনি ব্যাংকের ম্যানেজারকে সম্মান দিয়ে বলতে, স্যার আমি কি ভিতরে আসতে পারি? তাহলে এই স্যারটার জন্য আমরা একটা স্পেসিফিক ওয়ার্ড ইউজ করব, সেটা কি? রেসপেক্টফুলি। তাহলে এটা কখন বসবে? ভার্বের আগে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের আগে। তাহলে মিস্টার কালাম এই সেইটার আগে বসবে, রাইট? রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। তাহলে এই সেইটার উপরে কি হবে? যেহেতু প্রশ্ন করেছে তাই কি? আস্কড। রেসপেক্টফুলি asked the bank manager, ওকে, এবার খেয়াল করো এই প্রশ্নটা কিভাবে করেছে? অক্সিলারি দিয়ে। তাহলে কমার প্রতি কি হবে? এখানে
ইনভার্টেড কমার পরিবর্তে কি আসবে? ইফ অথবা ওয়েদার। তাহলে ইফ আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে? এই যে কালামকে, রাইট? তাহলে ইফ হি দিয়ে বোঝাই দিতে হবে সেটা ব্যাংক ম্যানেজার না কালাম, কি দিয়ে দিলাম? ইফ হি। তাহলে মেয়ের পরিবর্তে কি হয়? ওই যে চারটে পড়েছিল, মেয়ের পরিবর্তে হচ্ছে মাইট। ইফ হি মাইট গেট ইন। এটা পারা যাচ্ছে এখন? দেখো তো, এটা কি পারা যাবে? গুড। এই যে আমাদেরকে অনিমেষ মুন্সি অলরেডি বলেছে, অনিমেষ আমাদের মনে করো একটা পরীক্ষায় টপ করেছিল। অনিমেষ এটা ধরে রাখো, হ্যাঁ? আচ্ছা, একজন লিখেছে যে ঋতু যে ভাইয়া কামিন গোইন হলো কেন? হ্যাঁ, এটাকে দুই ভাবে লিখতে পারো। তুমি যদি কামিনকে গোইন দাও তাও উত্তরটা সঠিক, কামিন দিলে উত্তরটা ভুল না। এই হচ্ছে মজার ব্যাপার। তুমি এভাবে বলতে পারো যে ম্যানেজার আমাকে ভিতরে যেতে বললেন, আবার ম্যানেজার আমাকে ভিতরে আসতে বললেন, বোথ আর রাইট, তাই না? বাট কামের পরিবর্তে গোটাই সুন্দর মানায়। ওকে, আমরা তার পরের অংশে যাবো। এইটা আমরা পারলাম, হ্যাঁ, এটা আমরা কমপ্লিটলি শেষ করলাম। রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয়, মানে কাউকে ডাক দেওয়া হয়, সহজ কথা কি? কাউকে যদি কথার ভিতরে ডাক দেওয়া হয়, হাউ আর ইউ ফরহাদ, হাউ আর ইউ সিস্টার, হাউ আর ইউ ম্যাম, হাউ আর ইউ টিচার। তার মানে যখন কথার ভিতরে কাউকে ডাক দিয়ে সম্বোধন করার কথা বলা হয়েছে, তোমার বলা যে এটা কেন উত্তর হইল না স্যার, এই যে এইটা কেন উত্তর হলো না স্যার বলে ডাক দিয়েছো, এটাকে আমরা বলছি অ্যাড্রেস করা কাউকে বা সম্বোধন করার কথা বলা। সম্বোধন যদি করা হয় তাহলে কি হবে? অ্যাড্রেসিং অ্যাজ। কি দিয়ে শুরু করবো আমরা? অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করব। অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনভার্টেড স্পিচ শুরু করতে হবে। দেখো এটা কিভাবে অ্যানসার করতে হবে একটু দেখি। ও মাই লর্ড, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, সেড দ্য ওম্যান। মহিলাটি বলে উঠলো, ও মাই, ও আমার স্রষ্টা, প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড। এটা স্রষ্টা হবে, এখানে আসলে এই লর্ড বলতে কিংকে বুঝাইছে, ঠিক আছে? কিংকে, রাজাকে বলছে, এই আমার রাজা, আপনি আমার বাচ্চাটাকে মাইরেন না। এটা গল্প ছিল এরকম যে কার সন্তান, এটাকে প্রুফ করার জন্য বলছে সন্তান মাইরা ফেলবো। যে মহিলা কান্না করছে সেটা তার মহিলা ছিল, বাচ্চা ছিল। তাহলে খেয়াল করো তো, এইখানে সে রাজাকে কি বলে ডাক দিছে? রাজাকে লর্ড বলে ডাক দিছে, রাইট? তাহলে কি লিখবো আমি? এই ও মাই, এটা হচ্ছে এক্সপ্রেশন, এটার প্রয়োজন নেই, জাস্ট লর্ডটাকে রাখো। তাহলে এই এক্সপ্রেশন মাঝে মাঝে আসবে, ডিরেক্ট ইনডিরেক্টে। ন্যারেশনের মধ্যে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন চলে আসে, দ্যাট আর নট ইম্পর্টেন্ট ইন ইউর ইনডিরেক্ট পার্ট। ওকে, ওটাকে বাদ দিতে হবে। তাহলে খেয়াল করো, তাহলে আমরা কি লিখবো? অ্যাড্রেসিং দ্য কিং। রাজাকে অ্যাড্রেস করে কি হিসেবে? দেখো এখানে আসছে নাউনটা চলে আসবে, অ্যাজ লর্ড। রাজাকে মানে কি প্রভু সম্বোধন করে বলছে, বলো না যে আপনি আমার প্রভু, এরকম লর্ড। এই পর্যন্ত শেষ। এরপরে বাকি যা আছে তা আগের মতো, একদম আগের মতো সিমিলার। ওকে, এইটুকু বোঝা গেল? তোমাদের কাছে ভাইয়ের একটা রিকোয়েস্ট আছে, করবো? তোমাদের ভাই একটা ছোট্ট রিকোয়েস্ট করি, তোমরা যদি কিছু মনে না করো। আজকে তোমাদেরকে পড়াচ্ছি কিন্তু আমার মনটা সত্যি খুব খারাপ, বুঝছো? আজকে আমি ফাইনাল পরীক্ষা দিয়ে আসলাম। ফাইনাল বলতে আমার ফাইনাল পরীক্ষার ফার্স্ট পার্ট, মাস্টার্সের 2টা পার্টের প্রথম পার্টে আজকে প্রথম পার্ট শুরু হয়েছে, আর একটা হচ্ছে বাকি নভেম্বরে। হ্যাঁ, তোমরা ওই যে যেটা বলে হাফ ইয়ারলি, আর হচ্ছে ফাইনাল পরীক্ষা, হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষা ধরা যায়। তো তোমরা একটা দেখতা আমার ক্লাসের মধ্যে, আমার বাসায় 2টা বিড়াল আছে আমার রুমে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা। সাদা বিড়ালটা বড়, সেটার 8 মাস বা 10 মাস বয়স, বা 1 বছর কাছাকাছি। কষ্টের ব্যাপার হচ্ছে আমার বিড়ালটা ফ্লু হয়ে গেছে, ক্যাট ফ্লু। তো খুব কষ্ট পেয়েছি আমি, ডাক্তারের কাছে আজকে নিয়ে গিয়েছিলাম। এই বিকালে তোমাদের ক্লাসে জাস্ট আধা ঘন্টা আগে আমি ডাক্তার দেখে আসলাম। সো ডাক্তার বলেছে যে বিড়ালটা আসলে খুব বাজে অবস্থা, বুঝছো? 106 ডিগ্রি জ্বর, ফ্লু হয়ে গেছে এবং বাঁচার সম্ভাবনা খুবই কম। সো আমি আসলে যাদের সাথে সময় কাটাই, যেই প্রাণীগুলোর সাথে আমি খুব ভালোবাসি, তাদের মধ্যে এই 2টা হচ্ছে, একটার নাম হচ্ছে মিলি, মেয়ে বাবুটা,
আর ছেলে বাবুটার নাম হচ্ছে পান্ডা, ও দেখতে একদম পান্ডার মতো কালো। তো ডাক্তার বলেছেন হয়তো চিকিৎসা করলে হয়তো ভালো হতে পারেন, বাট মোস্ট অফ দ্য কেস সেটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। তো সৃষ্টিকর্তার কাছে তোমরা একটু দোয়া করো। তোমরা তো, আমি মনে করি তোমরা ইনোসেন্ট, তোমরা কলেজে পড়ো, এইচএসসি শেষ করেছো, এসএসসি শেষ করেছো, তোমরা এখনো পর্যন্ত তোমরা খুব ইনোসেন্ট আছো। তোমরা যদি দোয়া করো মন থেকে, হয়তো আমার বিড়ালটা আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি ওকে, আসলে আমার সাথে ঘুমায়, আমার সাথে খাওয়া দাওয়া করে, ওকে হাতে ধরে খাওয়াই। কষ্ট লাগে আমার যে একটা মানুষ মারা গেলে যেমন মনে হয় না, আমি দেখতেছি আমার বিড়ালটা অসুস্থ হয়ে গেছে, 106 ডিগ্রি জ্বর হয়ে গেছে, আজকে সারাদিন বমি করছে, আমি পরীক্ষা দিয়ে এসে দেখি রোগের মধ্যে বমি করে রাখছে। তো সব মিলে হচ্ছে খুব কষ্ট লাগছে। আমি এটা তোমার কাছে খুব হাত জোরে প্রার্থনা করছি যে ভাইয়ের জন্য কিছু তোমরা করো বা না করো, আমার বিড়ালটার জন্য, এই যে শুয়ে আছে, অন্যদিন দেখো না এই যে লাফি আমার গায়ে উঠে যায়, ওই যে একদিন দেখলাম লাফি গায়ে উঠে গেছে, ওই সাদা বিড়ালটা বিছানায় আজকে শুয়ে আছে, একটা সাউন্ড পর্যন্ত করতেছে না, কতটা প্যাথেটিক আমার জন্য। ওকে মাত্র ধরে আসলাম, কোনো সাউন্ড নেই। সো একটু দোয়া করো তোমরা, হ্যাঁ, আমার বিড়ালটার জন্য, ও যেমন সৃষ্টিকর্তার জন্য ওকে সুস্থ করে দেয়। হ্যাঁ, রোগবালাই তো হয়, মানুষ রোগবালাই থেকে বেঁচে ওঠে না। তো ফ্লু হলে 95% বিড়াল মারা যায়, তবে 5% বাঁচে, 5%-এর মধ্যে যেন আমার একটা হয়। তোমাদের কাছে একটা খুব কাইন্ড রিকোয়েস্ট, তোমাদেরকে যদি আমি কিছু না কিছু শিখাইতে পারি, আর সেটা তো অবশ্যই তোমরা একটা টাকা দিয়েছো, টাকার উপরে কিন্তু শিক্ষার মূল্যায়ন অনেক উপরে, শিক্ষকের মূল্যায়ন এখন অনেক উপরে থাকে, টাকা দিয়ে তাকে মূল্যায়ন করা যায় না। তো সেটার একটু দোয়া চাই যে আমার বিড়ালটা যেন সুস্থ হয়েছে। তোমাদের কাছে কাইন্ড রিকোয়েস্ট, একটু তোমরা যে কোনো টাইমে একটু মনে রেখে, যে মানিক ভাই বলছিল, মানিক ভাই বিড়ালটার জন্য একটু দোয়া করতে বলবে, যদি নামাজে বসো অথবা প্রার্থনা করো, যে যেভাবে একটু, যে হে আমার স্রষ্টা, হে আমার আল্লাহ, হে আমার গড, আমার মানিক ভাইয়ের বিড়ালটার জন্য সুস্থ হয়েছে। বিড়ালটা একটু দেখানো তো সুযোগ নেই, কারণ ক্যামেরা ক্লাস হচ্ছে, এটা ঘুরে আবার ওইদিকে আবার ব্যাডে নিতে হবে, ওইটা এখন না। বিড়াল তোমরা দেখেছো এটা। আচ্ছা আমরা সলভ করি। হ্যাঁ, এখানে আসি আমরা, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ লর্ড, রাজাকে লর্ড হিসেবে সম্বোধন করে, খুব ভালোভাবে বোঝো। এই লর্ডটাকে আমরা প্যাসেজ নারেশন ছিল, এখানে কিং কথাটা ছিল। হ্যাঁ, তাহলে এই লর্ডটা কাকে বলছে? ও আমার প্রভু, ও আমার, বললে এরকম যে আপনি আমাদের সব, এরকম। তাহলে রাজাকে লর্ড সম্বোধন করে এভাবে আসবা কথাটা, তাহলে কি বলবো? অ্যাড্রেসিং হার অ্যাজ ম্যাডাম, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, অ্যাড্রেসিং হিম অ্যাজ আঙ্কেল, এরকম আসবে। তাকে আঙ্কেল সম্বোধন করে, তাকে আন্টি সম্বোধন করে, তাকে স্যার সম্বোধন করে, তাকে ম্যাডাম সম্বোধন করে। তাহলে কি পাচ্ছে খেয়াল করো তো, অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ লর্ড, তাহলে রাজাকে লর্ড সম্বোধন করে, বাকি অংশ ঠিক আগের মতো। তাহলে প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ অংশ। তাহলে কি বলবো? দ্য ওমেন রিকোয়েস্টেড, রাইট? যেহেতু প্লিজ আছে তাহলে অবশ্যই রিকোয়েস্টেড। দ্য ওমেন রিকোয়েস্টেড, তো ওমেন রিকোয়েস্টেড কাকে? রিকোয়েস্টেড হিম। ওমেন রিকোয়েস্টেড হিম, হিমটা অবশ্যই রাজা, রাইট? তাহলে যেহেতু নেগেটিভ সেন্স, তাহলে কি হবে? প্লিজটা কিন্তু প্রয়োজন নেই, তাহলে ডু নটের জায়গায় নট টু, নট টু ভার্ব থেকে বাকি অংশ, এই যে ভার্ব থেকে বাকি অংশ, নট টু কিল দ্য চাইল্ড, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তার কোনো চেঞ্জ নাই। আমি একই কথা বলি, মাই লর্ড ডু নট কিল মাই কিটেন, আমার বিড়ালের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখেন। ওকে, তাহলে এইটা আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, এখানে তোমাদের লর্ডের জায়গায় স্যার থাকতে পারে, ম্যাডাম থাকতে পারে, আঙ্কেল থাকতে পারে, আন্টি থাকতে পারে, যে কোনো জিনিস থাকতে পারে। এরপর আসি, রিপোর্টেড স্পিচে যদি আল্লাহ, বাই জোভ, বাই গড, বাই মাই লাইফ, এরকম যদি প্রতিজ্ঞা করে, হ্যাঁ, এটা বিভিন্ন ধর্মের বিভিন্ন স্রষ্টার নাম হইতে পারে। হ্যাঁ, বলে না যে স্রষ্টার কসম আমি তোকে আর কিচ্ছু বলবো না, স্রষ্টার কসম আমি তোকে ফেরত দিয়ে দিব। তাহলে কোনো যদি প্রতিজ্ঞা করা বোঝায়, আমার জীবন দিয়ে বলতেছি, আমার জীবনের বাজি রেখে বলতেছি, তাহলে যখন আমরা প্রতিজ্ঞা করা বোঝাই, কি বলবো আমরা? দেখো, সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই জোভ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই মাই লাইফ, এরকম প্রতিজ্ঞা ইউজ করবো। তাহলে বাই আল্লাহ হি রিপ্লাইড, I will not leave this house. তাহলে জাস্ট এই বাই আল্লাহর জন্য কি লিখবো? সোয়ারিং বাই আল্লাহ, এইটুকু আমাদের যা আছে তা আগের মতোই, তারপরে আগের মতো লিখো সোয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড। রিপ্লাইড থাকলে রিপ্লাইড হবে, তাহলে পরিবর্তন হবে না। কমার পরিবর্তে যেতে অ্যাসার্টিভ, তাহলে কি হবে? দ্যাট। আই ফার্স্ট পারসন, কারণ যদি চেঞ্জ হবে হি অনুযায়ী,
হি রিপ্লাইড দ্যাট হি, তাহলে উইল এর পরিবর্তে কি হয় কুড, হি কুড নট লিভ, দিস এর পরিবর্তে কি হয় দ্যাট, লিভ। ওকে ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ, এভাবে বাই গড, বাই আল্লাহ, বাই মাই লাইফ থাকলে সোয়ারিং বাই দিয়ে শুরু করবা। ওকে, এই পার্টটা আমরা ইম্পারেটিভে শেষ করবো। তারপর ইনভার্টেড কমার বাইরে রিপোর্টিং ভার্ব যুক্ত ফ্রেজের অতিরিক্ত অংশ হিসেবে অন্য কোনো ফ্রেজ থাকলে ইনডিরেক্ট স্পিচে ফ্রেজটি সেন্টেন্সের শুরুতে বসবে। আচ্ছা, একটা সহজ কথা, আমরা সাধারণত কি চিনি, শি সেইড, এই পর্যন্ত শেষ হয়ে যায় না বাক্যটা, সে বলল, সে প্রশ্ন করলো, এইটুকু। কিন্তু এইটার পরে যদি অতিরিক্ত কিছু যুক্ত করা থাকে, শি সেইডের পরে বা শি আস্কড এর পরে, এই অংশটা জাস্ট আগের মতো শুরুতে নিয়ে আসবা, এইটুকুই কাজ। আমরা কি করি, রিপোর্টিং ভার্বটা আমরা শেষে থাকলে কি করি, আগে আনি না? অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি অতিরিক্ত কিছু থাকে সেইটাও আগে নিয়ে আসবা, শেষ। এইটুকু আমার কথা, মূল কথা। তাহলে খেয়াল করো এখানে কি আছে, ফলো মাই এক্সাম্পল, এটা কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে কি আমরা জানি কি, আমার কি ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণগুলো তোমরা অনুসরণ করো। এটা হতে পারে এক ধরনের অর্ডার, বলো, হ্যাঁ, সেনাবাহিনীতে অর্ডার, এটা এক ধরনের অ্যাডভাইস হতে পারে, একটা উপদেশ হতে পারে, যে আমি সফল হয়েছি, তোমরা আমার পথটা অনুসরণ করো। যদি উপদেশ হয় তাহলে অ্যাডভাইস। তাহলে খেয়াল করো, এই অংশটা পুরোটা আগে নিয়ে আসো, শি, এই যে এই অংশটা সবার আগে আসবে, শি সেইডের আগেও কি আসবে, এই অংশটা শেষে যে পার্টটা আছে এটা সবার আগে আসবে, অতিরিক্ত অংশটা সবার আগে দাও। as we shook hands, এরপরে দিব হচ্ছে এই অংশটা, হ্যাঁ, she, অর্ডার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, আমি অ্যাডভাইস দিলাম, she advised, তিনি আমাকে পরামর্শ দিলেন, she advised me, ধরে নাও মি, কমার পরিবর্তে কি হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু হবে, she advised me to follow মাই, তাহলে মাইটা কার বলতো, মাই ফার্স্ট পারসন, তার কারণ হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্টটাকে এই যে শি, টু ফলো হার এক্সাম্পল, টু ফলো হার এক্সাম্পল। ওকে, খেয়াল করে এই জিনিসটা আমি আরেকবার বোঝাই, হ্যাঁ, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না। আমরা দেখি সাধারণত আমাদের এই যে শি সেড, শি আস্কড, এইটুকুর পরে আমাদের বাক্যটা শেষ হয়েছে, তাই না? এখন বাক্য যদি এখানে শেষ না হয় আর একটা আলাদা ফ্রেজ এটার সাথে যুক্ত থাকে, তাহলে ওই ফ্রেজটা সবার আগে নিয়ে আসবা, তারপর হচ্ছে তুমি এই যে রিপোর্টিং ভার্ব আর সাবজেক্ট দিবা। ওকে, তাহলে as we shook hands, এই অতিরিক্ত অংশটা আগে, তারপরে she advised, এরপর বাকি সেন্টেন্স যেভাবে আমরা করি সেভাবে। তাহলে যেহেতু ফলো বাই এক্সাম্পল, এটা এক ধরনের কি, এটা এক ধরনের উপদেশ বলছে আমার, তুমি আমার উদাহরণগুলো অনুসরণ করো। তাহলে she advised me to follow, তার উদাহরণ কি, ফলো হার এক্সাম্পল, মেয়ে যেহেতু ফলো হার এক্সাম্পল। ওকে, এটুকু ক্লিয়ার সবার? এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, চলো না তার পরের অংশগুলো দিয়ে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে, অনেক সময় থ্যাংক ইউ থাকতে দেখা যায়, তাহলে থ্যাংক ইউ পরে কি হবে, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড, এটা একটু নোট করে নাও। কি করবা, ইনডিরেক্টে এই যে এই পার্টটা মনে রাখো, সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, এই অংশটা এটাকে নোট করে ফেলো। ওকে, দেখো আমরা ট্রান্সলেটটা করি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার, ওই যে ওই প্রশ্ন থেকে আসছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কালাম আমরা পুরোটা ধরে নিলাম, কালাম ব্যাংক ম্যানেজারকে বললো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কিভাবে করবো দেখো, মিস্টার কালাম, মিস্টার কালাম কি পেয়েছে দেখো, রিপোর্টিং ভার্বের জায়গায়, রিপোর্টিং ভার্বের জায়গায় কি হবে, সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড। তাহলে মিস্টার কালাম সেইড এর পরিবর্তে কি হবে, থ্যাঙ্কড। মিস্টার কালাম থ্যাঙ্কড
অবজেক্ট কি? দ্য ব্যাংক ম্যানেজার, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। দেখো এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে মিস্টার কালাম থ্যাঙ্কড দ্য ব্যাংক ম্যানেজার, ওই যে অতিরিক্ত কি ছিল? ভেরি মাচ। তাহলে কি লিখবা? ভেরি মাচ। এখানে তো ইউ, এই যে অনেক বলবো যে ইউটা কই গেল, ইউটা কিন্তু ওই যে ব্যাংক ম্যানেজার। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেড টু দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে ব্যাংক ম্যানেজার, কালাম ব্যাংক ম্যানেজারকে বললো আপনাকে ধন্যবাদ। তাহলে ধন্যবাদটা কাকে দিছে? ব্যাংক ম্যানেজারকে। তাহলে আমি কি লিখলাম? মিস্টার কালাম থ্যাংক দ্য ব্যাংক ম্যানেজার ভেরি মাচ। মিস্টার কালাম ব্যাংক ম্যানেজারকে অসংখ্য ধন্যবাদ জানাবো বা অনেক ধন্যবাদ জানাবো। ওকে, এরকম বাক্য আসতে পারে, খুব সিম্পল। সাবজেক্ট, থ্যাঙ্কড, অবজেক্ট, তারপর বাকি অংশ থাকলে দিবা, না থাকলে নাই। ওকে, যদি শুধু থ্যাংক ইউ থাকতো তাহলে মিস্টার কালাম থ্যাংক দ্য ব্যাংক ম্যানেজার, শেষ। ভেরি মাচ থাকলে আমি শেষ অ্যাড করে দিচ্ছি, শুধু থ্যাঙ্কস থাকলেও সেম জিনিস। আচ্ছা, এইটার মতো আরেকটা যদি আমি রিলেটেড কোয়েশ্চেন দেখি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো তো। আমি যদি বললাম যে থ্যাঙ্কস, খুশি সেড টু রাশিদুল। ধরো খুশি রাশিদুলকে বললো, তাহলে অ্যান্সারটা কিভাবে হবে খেয়াল করো তো। অ্যান্সারটা হবে হচ্ছে কে প্রশ্ন করেছে? খুশি রাশিদুলকে বলেছে, তাই না? তাহলে খুশি রাশিদুলকে ধন্যবাদ দিয়েছে, তাহলে এটা সহজ অ্যান্সার। খুশি থ্যাঙ্কস এর জায়গায় লিখবা থ্যাঙ্কড, যেহেতু এখানে পাস্টে আছে তাহলে ভি2 হবে। খুশি থ্যাঙ্কড রাশিদুল, টুটা তো আর হবে না, তাই না? রাশিদুল। সহজ না? এত কঠিন কিচ্ছু না। তোমরা যে মনে করো ইংলিশ অনেক কঠিন, আসলেই না। ইংলিশ অনেক মজা, ইংলিশ অনেক সহজ। ভাইয়া আজান, আমার এখানে তো আজান দিচ্ছে না। আজান দিলে যে আমি চুপ করবো তোমরা তো জানো। আমার এখানে আজান দিলে তো তোমার শুনবাই সাউন্ড। ওকে, তাহলে এই পার্টটা আমাদের ক্লিয়ার। আসো আমরা তার পরের টপিকটা কি আছে। রিপোর্টেড স্পিচে যদি গুড বাই থাকে, গুড বাই থাকলে তুমি কি করবা? গুড বাই খেয়াল করো, সাবজেক্ট, এই টার্মটা মনে রাখো, সাবজেক্ট প্লাস বেইট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই অংশ, হ্যাঁ, এই টার্মটা থাকলে হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে সে কাকে গুড বাই বলেছে? তার বন্ধুদেরকে। তাহলে আগে কি সাবজেক্ট, তাহলে এই যে হি লিখে দাও। সেই দিয়ে পরে কি হবে? বেইট, হি বেইট। অবজেক্ট, রাইট, অবজেক্ট কে? এই যে মাই ফ্রেন্ডস, তাহলে কি হবে? হি বেইট হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদেরকে কি করলো? গুড বাই জানালো। হি বেইট হিজ ফ্রেন্ডস, এরপরে গুড বাই এর বাকি অংশ লিখে দাও, গুড বাই। আজান দিতে দিতে আরেকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা সলভ করো, হ্যাঁ। ওকে, এই অ্যান্সারটা সবাই করো, হ্যাঁ। আজান আজান দিতে দিতে এই অ্যান্সারটা সলভ করো। এখন আমার এখানে আজান শুরু হয়নি। একটু বসলাম, সবাই একটু অ্যান্সার করো।
আজানের ব্রেক অল্প একটু, হ্যাঁ। ওকে, চলো আমার এখানে আজান শেষ। হ্যাঁ, চলো আজান যেহেতু শেষ, আমরা বাকি অংশ শুরু করি ক্লাসের। আচ্ছা, তাহলে এইটা সলভ করেছো তোমরা, এটা একটু দেখে দিলে কি হয়, এটার উত্তরটা কি দাঁড়ায়। আচ্ছা, তাহলে গুড বাই ফাদার সেইড আই, তাহলে আমি বাবাকে বিদায় জানালাম। তাহলে সাবজেক্টটা আমাদের আগে চলে আসছে, আই সেইডের পরিবর্তে যেহেতু গুড বাই আসলে কি হবে, বেড। আই বেড ফাদারকে শুধু মাই ফাদার বলতে পারে, আই বেড মাই ফাদার। তারপর অতিরিক্ত আমাদের কি আছে, গুড বাই, শেষ। আই বেড মাই ফাদার গুড বাই, আমি আমার বাবাকে বিদায় জানালাম, শেষ। তারপর আসি, আমাদের হয়তো আজকে এই দুইটা স্লাইড পর্যন্ত করব, প্র্যাকটিস সেশনটা আমরা কালকে মর্নিং শিফটে নিব, ঠিক আছে। ওকে, চলো কালকে মর্নিং শিফটে একটা ক্লাস হবে, রাতে একটা ক্লাস হবে। কালকে দুইটা ক্লাস আছে তোমাদের, রাতে বলতে সন্ধ্যায়। রিপোর্টিং স্পিচ এ গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার থাকলে সেটা কি হবে? আমরা জানি গুড বাই থাকলে সেটা বেড দিয়ে করবো, তাই না? গুড বাই থাকলে বেড দিয়ে করে ফেলবা, কিন্তু সেটা যদি খুব পজিটিভ জিনিস হয়, আনন্দের জিনিস হয়, বিদায় না হয়, বিদায় হলে একটা, বাকিগুলো দিয়ে আরেকটা। তাহলে গুড মর্নিং এটা বিদায় না, গুড ইভিনিং সেটাও বিদায় না, গুড আফটারনুন সেটাও বিদায় না, মেরি ক্রিসমাস সেটাও বিদায় না, হ্যাপি নিউ ইয়ার সেটাও বিদায় না। যদি বিদায় না হয় সেক্ষেত্রে কি করবো বলো তো? দেখো এখানে সাবজেক্টের উপর উইশড, তারপরে যা আছে তা। আই উইশড ইউ গুড মর্নিং, আই উইশড হিম হ্যাপি নিউ ইয়ার, যা আছে তা। জাস্ট গুড বাই এর বেলায়, বিদায়ের বেলায় হচ্ছে বেড দিবা। তাহলে কি পাচ্ছি আমরা? আই সেড টু হিম গুড মর্নিং, তাহলে কি হবে? আই সেড টু পরিবর্তে হচ্ছে উইশড, I wished him good morning. I wished him good morning. আমি তাকে বিদায় জানালাম।
তারপর আসি, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বে cried, muttered, replied, asked ইত্যাদি থাকে, তবে ইনডিরেক্ট করার সময় উক্ত রিপোর্টিং ভার্বগুলো আর কোনো চেঞ্জ করতে হবে না। তার মানে আমরা দেখেছি রিপ্লাই থাকে, রিপ্লাই একটু আগে দেখাইছিলাম একটা, ডিরেক্টে যদি রিপ্লাই থাকে ইনডিরেক্টে এটার কোনো পরিবর্তন নাই। ডিরেক্টে যদি ক্রাইড থাকে ইনডিরেক্টে সেম থাকবে, যদি মাটার্ড থাকে বা আস থাকে ডিরেক্টেই, ইনডিরেক্টে সেটাই রেখে দিবা। তাহলে আমরা কি পাচ্ছি, she cried gaily jumping into a cab, you are quite a humorist। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে একটা ক্যাবের মধ্যে উঠতে উঠতে, অর্থাৎ বুঝাইছে যে সে একটা মহিলা একটা গাড়িতে ক্যাবের মধ্যে ট্যাক্সির মধ্যে উঠতে উঠতে সে চিৎকার করে, এখানে ক্রাই মানে কিন্তু কান্না করা না, আনন্দের সাথে হেসে হেসে সে বলল, ইউ আর কোয়াইট আ হিউমারিস্ট, তুমি কি একজন কি বলা যায়, তুমি কি মানে কি বলা যায় রসাত্মক একটা মানুষ, তুমি একটা রসিক মানুষ। সে ক্যাবের মধ্যে বা ট্যাক্সির মধ্যে উঠতে উঠতে হেসে হেসে খুব আনন্দের সাথে বলল, তুমি কি রসিক একটা মানুষ। তাহলে কি হবে দেখো তো, এই অংশটা আমরা বলেছিলাম কি, এই যে রিপোর্টিং ভার্বের পরে যে অতিরিক্ত অংশ থাকে সেটা শুরুতে চলে আসবে। তাহলে এটা শুরুতে নিয়ে আসো, অতিরিক্ত ফ্রেজটা কিন্তু শুরুতে, এটা আমরা আগে একটা স্ট্রাকচারে পড়াইছিলাম, জাম্পিং ইনটু আ ক্যাব, এরপরে আমরা এটা she cried, cried এর কোনো চেঞ্জ নাই, বলেছি she cried gaily, that কমার পরে কি হবে, এক্সক্লেমেটরিতে that, that you, তাহলে কি ইউ হচ্ছে সেকেন্ড পারসন, কারণ হচ্ছে চেঞ্জ হবে, এই যে she cried gaily that you are, ইউটা তাহলে কি সেকেন্ড পারসন ধরবে কাকে, অবজেক্টকে, তো অবজেক্ট তো নাই এখানে, আমাকে ধরে নিব, তাহলে আমাকে, that I প্রেজেন্ট টেন্স পাস্টে চলে যাবে, I was হয়ে যাবে, রাইট, I was, বলছে you are quite, quite বা how, quite বা how থাকতে কি হবে, very, quite এর পর কি হবে, very, that I was না, quite এর জায়গায় আছে great, I was a great, I was a great humorist। তো কঠিন, হ্যাঁ নারেশন বেশ কঠিন জিনিসপত্র পড়াই দিলাম সবকিছু। জাম্পিং রে জিংজিং পড়ছিলাম, জিংজিং এটা কি, তোমার নামে এরকম কেন ঋতু? আচ্ছা, গেইলি মানে হচ্ছে খুব হাস্যভাবে আর কি, খুব রসাত্মক ভাবে, খুব আনন্দের সাথে, সে খুব আনন্দের সাথে বললো গাড়িতে উঠতে উঠতে, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, তুমি কি রসিক একজন মানুষ। তাহলে আমরা এই যে রিপোর্টিং ভার্বের পরে যে অতিরিক্ত অংশ সেটা পড়েছিলাম এক জায়গায়, আগে নিয়ে আসবো। তাহলে জাম্পিং ইনটু আ ক্যাব এটা শুরুতে বসবে, তারপর সাবজেক্ট, তারপর বাক্য অংশ, she cried gaily that, তাহলে অ্যাসার্টিভ হয়ে যাবে আমাদের। আমরা জানি ডিরেক্টে সেটা যে কোনো সেন্টেন্স হইতে পারে, বাট ইনডিরেক্টে সেটা অ্যাসার্টিভ ফরম্যাটে হবে। তাহলে সাবজেক্ট যেহেতু ইউ সেকেন্ড পারসন, অবজেক্টকে ধরবো, অবজেক্ট নাই, তার মানে আই বলেছিলাম, অবজেক্ট না থাকলে আই ধরে নিবা। আই পাস্টে কি হবে, আই ওয়াজ, কোয়াইটের জায়গায় হয়েছে হাউ এর মতো গ্রেট হবে, আই ওয়াজ আ গ্রেট হিউমারিস্ট। ওকে, jumping into a cab she cried gaily that I was a great humorist। সুন্দর, ভালো করতেছো তোমরা, অনেকেই ভালো করতেছো। ওকে, প্র্যাকটিস সেশনটা আজকে রাখলাম না, এটার বড় কারণটা একটু বলে দিই তোমাদেরকে। রাত 10টায় আমাকে আবার ডাক্তার বলেছে বিড়ালকে নিয়ে আবার যাইতে হবে, আজকে ওকে 4টা ইনজেকশন দিয়েছে, ও ঝিমাচ্ছে। এখন সৃষ্টিকর্তা জানে আসলে হায়াত আর কতটুকু আছে, এই যে আমার সামনে বসে ঝিমাচ্ছে এখন। তো আমার আবার এখন ফাইনাল ফাইটার ক্লাস আছে, ওই ক্লাসটা শেষ করে 10টার মধ্যে ওকে নেওয়া যাইতে হবে। সো এখন তাহলে এই পর্যন্তই শেষ করি, তোমরা এটা রিভিশন করো। ভাইয়া কালকে আমি টাইমটা রাতে জানিয়ে দিব, কালকে মর্নিং শিফটে, কালকে যেহেতু শুক্রবার তোমাদের কলেজ বন্ধ, আমরা মর্নিং একটা সুন্দর শিফটে, সকাল সকাল একটা শিফটে আমরা এটা প্র্যাকটিস সেশনটা কমপ্লিট করে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস নোটগুলো আপলোড করছো, তোমাদের ক্লাস নোট কিন্তু আমি বন্ধু বাসালে মেইন গ্রুপেও শেয়ার করছি যাদের নোটগুলো ভালো লাগছে। সো হ্যাঁ, আপডেট জানান কালকে সকালে। হ্যাঁ, বিড়ালের আপডেট জানাবো, তবে 5 দিন ওর টানা চিকিৎসা করতে হবে, ওর 5 দিন টানা 2 বেলা করে ইনজেকশন নিতে হবে, ওর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে ডাক্তার। অর্থাৎ এই মুহূর্তে ওর হচ্ছে শুধুমাত্রই স্যালাইন, শুধুই স্যালাইন। ডাক্তার বলেছে যে কোনো খাবার, কোনো এক ফোঁটা পানিও ও চিৎকার করে শুয়ে পড়লে ওকে দিবেন না,
কারণ সেটা থেকে ওর জীবাণুটা আরো বাড়বে, খাবার থেকে বাইরের পরিবেশের কিছু গ্রহণ করলে এটা বেড়ে যাবে। সো শুধুই স্যালাইনের উপরে আছে এখন। দেখা যাক সৃষ্টিকর্তা ওর কপালে আসলে কি রাখছে। দোয়া করো। বিড়ালটা খবর জানে, হ্যাঁ আমি জানাবো তোমাদেরকে। তবে 5 দিন টানাও চিকিৎসা করতে হবে, করার পরে বোঝা যাবে যে আসলে ও বেঁচে থাকবে কিনা। দোয়া করো, তোমাদের কাছে এটাই চাই, তোমরা দোয়া আশীর্বাদ প্রার্থনা করো আমার জন্য, আমার বিড়ালটার জন্য যেন সুস্থ হয়ে ওঠে। ওকে, সবাইকে আজকের ক্লাসে এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দি ভাষার সাথে থাকো এবং ইংলিশ ভাষার সাথে থাকো। আসসালামু আলাইকুম।